স্কুল পালিয়ে সিনেমা, সাঁতরাগাছির ঝিল, ডুমুরজলার মাঠে আগে থেকে গিয়ে পিচ দখল করার সময়টাও আর নেই, কারণ সত্যি আমি এখন খুব ব্যস্ত। নিজের জীবনের ভালোবাসা বলতে খেলা, বাজনা, গান, আড্ডা প্রায় সব কিছুকেই গ্রাস করেছে আমার এই কর্মজীবন। আগের মতো ছোট নেই, অনেক বড় হয়ে গেছি বলে কথা। তাই মাসের শেষের কটা টাকার বিনিময়ে বেচতে হয়েছে সব কিছুকেই। কিন্তু তারপরেও আমরা এক এবং অটুট, মানে আমার বন্ধুদের কথা বলছি। শুভু, জিৎ, রাকেশ, অঞ্জন, তাপস আর স্বাধীন, আমরা সেই ছোট থেকে এক ছিলাম, এক আছি। আশা করাই যায় সকলের বিয়ের পরেও, মানে ভবিষ্যতেও একই থাকবো। বয়স বাড়ার সাথে সাথে ব্যাংকের জমানো সেভিংস ও মোটা অঙ্কের সমস্ত ফিক্সড ডিপোজিট গ্রাস করবে শারীরিক অসুস্থতা। কথাটা আজ না মানলে কাল আপনাকে ঠিকই মানতে হবে। একটাই তো জীবন, তাই আনন্দ করুন, ভালো থাকুন এবং ঘুরে আসুন নিজের পছন্দের জায়গা থেকে। তাই সকলে মিলে ঠিক করলাম দুদিনের জন্য একটু শৈশবের স্মৃতিতে গা ভাসাবো, আর বললাম সকলকে, চল বন্ধু ঘুরে আসি। এইবার আমরা যাব উত্তরবঙ্গের এমন এক অফবিট ডেস্টিনেশনে, যেখানে সিংকোনাকে সঙ্গী করে ছোট্ট পাহাড়ি গ্রামটা অনবরত মেঘের সাথে লুকোচুরি খেলায় মত্ত থাকে, আর প্রতিনিয়ত এর সাক্ষী স্বরূপ দণ্ডায়মান থাকে কাছের সবুজ পাহাড়গুলো আর দূরের স্বয়ং বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। দুপুর 3টের সময় বাড়ি থেকে খাওয়া দাওয়া মিটিয়ে আমরা 6 মূর্তি হাওড়া থেকে বিকেল 4টের সরাইঘাট এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম তারাপীঠ যাব বলে। আগে থেকেই ঠিক ছিল মায়ের কাছে পুজো দিয়ে রাতে ট্রেন ধরে বেরিয়ে যাব পাহাড়। ট্রেন 20 মিনিট লেট থাকায় আমরা 7টা 20-তে রামপুরহাটে পৌঁছই। হাতে সময় ছিল বড্ড কম, কারণ 4 ঘন্টার মধ্যে আমাদের রামপুরহাট থেকে তারাপীঠে গিয়ে মায়ের দর্শন করে পুজো দিয়ে রাতের খাবার খেয়ে আবার 11টার মধ্যে রামপুরহাটে ফিরতে হবে। আগে থেকে ঠিক করে রাখা রাত 11:30 শিয়ালদা থেকে আসা উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে। সেও খুব ব্যস্ত থাকবে, কারণ সে আবার আমাদের জন্য রামপুরহাটে 10 মিনিটের বেশি অপেক্ষা করবে না। তাই বুঝতেই পারছেন কেমন পরিমাণে চাপে ছিলাম আমরা। তারপর তো রামপুরহাটে আমাদের নিজেদের ছোট্ট দোষেই স্টেশনে টিটি এবং আরপিএফ এর সাথে একটু ঝামেলায় জড়িয়ে পড়ি, যেটা টানা 2.5 ঘন্টা ধরে চলতে থাকে। তখন তো ভেবেছিলাম ট্যুরটা পুরো ম্যাচাকার হয়ে গেল, কিন্তু না, সবই মায়ের ইচ্ছা। সেজো মামার সাহায্যে এবং মা তারার কৃপায় সব কিছু মিটিয়ে আমরা কোনো মতে 10টা নাগাদ তারাপীঠে চলে গেছিলাম। প্রভু হাতে 1 ঘন্টা সময় দিয়ে বলেছিল, এইবারটা তোদের বাঁচিয়ে দিলাম, পরবর্তীকালে এইরকম ভুল আর করিস না। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে সেই দিনই বাড়ি ফিরে আসতো, কারণ ওই সময়ের মধ্যে পুজো দিয়ে এসে আবার ট্রেন ধরা অসম্ভব ব্যাপার। কিন্তু ওই ইচ্ছা আর চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব, আর সেটা আমরা সেদিন সবাই মিলে করেও দেখাই। রাত 11:15 মধ্যে আমরা মায়ের কাছে পুজো দিয়ে রামপুরহাট স্টেশনে ফিরে খাওয়া দাওয়া সেরে অবশেষে উত্তরবঙ্গটা ধরতে পেরেছিলাম। প্ল্যানিং এটাই ছিল যে মায়ের কাছে প্রথমে পুজো দিয়ে রাতে ট্রেন ধরে পরের দিন ভোরে জলপাইগুড়ি, কারণ হাতে মাত্র 2 দিন। তারপরেই বাড়ি ফিরে এসে ব্যস্ত জীবনে আবার অন্তর্ভুক্ত করতে হবে নিজেদের। অনেকের কাছে এই ট্যুরটা একটু অবাক লাগতেই পারে, কিন্তু আজ আমি আপনাদের তারাপীঠ হয়ে জলপাইগুড়ির আসার সম্পূর্ণ গল্পটা শেয়ার করলাম। যদি কেউ মনে করেন এইরকমভাবেও আসতে পারেন। এসছে তারপরে একটা ছোটোখাটো সমস্যার মধ্যে আমরা পড়ি, তো যাই হোক না কেন সেই সমস্ত সমস্যার সমাধান করে আপাতত আমরা তারাপীঠেতে যেতে পারি। 9টার সময় আমরা তারাপীঠে যাই এবং মায়ের কাছে পুজোও দিই। পুজো দিয়ে রাতের খাবার কিনে আমরা রামপুরহাট স্টেশনেতে আসি এবং এই মুহূর্তে 11:30 বাজে। এখন 11:30 বাজে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওয়েট করছি উত্তরবঙ্গ এক্সপ্রেস আসবে এবং উঠবো, এবং কাল সকাল 6:30টার সময় আমরা নামবো নিউ জলপাইগুড়িতে এবং সেখান থেকে যাবো একটা নতুন অফবিট। একদম সঠিক সময় ট্রেন আমাদের নিউ জলপাইগুড়িতে ঢোকালো।
স্টেশন থেকে বেরিয়ে আমাদের মধ্যে অনেকেই সকালের প্রাথমিক কাজ সম্পন্ন করে চলে এলাম চায়ের দোকানে। ঠান্ডা বেশ ভালোই আছে। তার আরও একটা কারণ মেঘলা আকাশ আর রাস্তায় জমা জল দেখে যা মনে হচ্ছিল গতকাল রাতেই তুমুল বৃষ্টি হয়েছে। এই শীতের ভোরে 5 টাকা দামের বড় সুজি বিস্কুট চায়ে ডুবিয়ে খাওয়ার মজাটাই আলাদা। চাটা ভালো অঞ্জন, ভালো ভালো চা। ড্রাইভার ছিল আমাদের অভিষেক। কি দারুণ ছেলে। ঠিক এইরকমই একটা বিশ্বস্ত ভালো ফ্রেন্ডলি চালকের আমাদের প্রয়োজন ছিল। কথা না বাড়িয়ে গাড়িতে তাড়াতাড়ি লাগেজ তুলিয়ে বসে পড়লাম নতুন অফবিটের উদ্দেশ্যে রওনা দেব বলে। গাড়ির খরচ পড়েছিল 3000 টাকা। এই রাস্তা আমার বহুদিনের চেনা। চারপাশের গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে যে তারা আমাদের প্রতিবারের মতো আবার স্বাগত জানাচ্ছে। সত্যি এই নর্থ বেঙ্গলে এলেই মনে হয় নিজের জীবনটাকে যেন আরও একবার নতুন করে ফিরে পেলাম। আঁকা বাঁকা রাস্তায় দুপাশে গাছের ঘন জঙ্গল, চায়ের বাগান, ছোট বড় রং বেরঙের ঝুলন্ত বাড়ি, দূরের পাহাড় আর সাথে এই দূষণ মুক্ত পরিবেশ। উফ, যেন আমার আর এক পরিপূরকের সমান অংশীদার। আমরা যাচ্ছি জলপাইগুড়ি থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত এক নতুন অজানা অফবিটে, যেখানে যেতে সময় লাগে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা। কোথায় যাচ্ছি আমরা দার্জিলিং জেলার এক অখ্যাত নির্জন পাহাড়ি জনপদ, যেখানে মনোরম প্রকৃতির মাঝে কাঞ্চন জঙ্ঘার সাথে লুকোচুরি খেলতে খেলতে মিঠে রোদ পোয়ানোর স্বর্গের সদর অহলদারাতে। পর্যটকদের পা পড়েনি সেটা বলা ভুল, কিন্তু তাও এখনো অনেকের কাছেই অজানা স্বপ্নের এই প্রান্তিক স্টেশনের। অহলদারা যেতে হলে গাড়ি ছোটাতে হবে আপনাদের সেবক রোড ধরে। সেবক কালী মন্দির, করোনেশন ব্রিজ পার হয়ে কালীঝোড়া দিয়েও যাওয়া যায়। তবে আমি বলবো করোনেশন ব্রিজ থেকে সিকিমের রাস্তার 7-8 কিলোমিটার এগোলেই বিড়িক মোড়, কারণ এই রাস্তায় প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে বসে রয়েছে। 4-5 কিলোমিটার যাওয়ার পর কমলালেবুর স্বর্গরাজ্য বিখ্যাত গ্রাম সিটং। ওখান থেকে 1.5 কিলোমিটার এগোলেই পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট গ্রাম সেলপু বাজার। এই সেলপু হিলসেরই সানরাইজ ভিউ পয়েন্ট হচ্ছে অহলদারা। যাওয়ার পথে বেশ একটা ভালো ভিউওয়ালা জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে হয়ে গেল আমাদের বেশ কিছু ফটোশ্যুট। এবার এদিকে আর আগে অঞ্জন, যেখানে সেখানে টয়লেট করিস না। হ্যাঁ, আমি এখানে করিনি, আমি অন্য জায়গায় করেছিস। যেখানে সেখানে করিস না টয়লেট ফয়লেট। গেটটা বন্ধ কর, গেটটা টান, গেটটা টান। গতকাল রাতের খাওয়া তরকা রুটি হজম করে পেট নাছোড়বান্দা, এইবার তাকে খেতে দিতেই হবে। তাই সামনেই সিটংয়ে এসে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। খুঁজছিলাম একটু পুরি মোমো, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই পেলাম না, শুধুমাত্র ম্যাগি ছাড়া। তাই সেটাতেই কাজ চালালাম। এখন আমরা ব্রেকফাস্ট করবো বলে চলে এসেছি। এই জাস্ট সিটংয়ে ঢুকলাম। এখান থেকে আর এই 4 কিলোমিটারের মধ্যেই আমাদের অহলদারা পড়ে যাবে। মিঠুন দা পাহাড়ি বাবু এখানটা আবার গাড়ি আমাদের এগোলো। এখান থেকে হাতে গুনে 3 কিলোমিটার পরেই চলে আসবে আমাদের গন্তব্য। চলে এলাম চেক পয়েন্ট। এখানে প্রতি গাড়ি পিছু 50 টাকার টিকিট কাটতে হয়। সারি সারি সিংকনা গাছের পরিবারকে দুপাশে রেখে পাথরের পাকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি উপরে উঠতে থাকলো। চলে এলাম আমরা অহলদারায়। অহলদারা আসার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল, কারণ ডিসেম্বরে জানুয়ারিতে সিটংয়ের বিখ্যাত কমলালেবু আর হর্নবিল পাখির স্বর্গরাজ্য হলো এই অহলদারা।
বাহ সুন্দর। আমরা অলদারা চলে এলাম, অলদারা ভিউ পয়েন্ট আমাদের হোমস্টে, অলদারা চলে এলাম। মেঘগুলো কীরকম যাচ্ছে, চরম ঠান্ডা এখানেতে। হাওড়াতে বসে বসে ভাবতাম 17 ডিগ্রি 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে, বেশি ঠান্ডা থাকবে। যে হাফ হাতা গেঞ্জি পরে কিরকম কাঁপছে দেখুন। অঞ্জন ঠান্ডা লাগছে? ঠিক আছে ঠিক আছে, সয়ে যাবে। চরম ঠান্ডা তো, তুমুল হাওয়া চালাচ্ছে, মেঘ ফেক একদম ভেসে ভেসে যাচ্ছে, ঠান্ডা রক্ত ঠান্ডা, এই জন্য ফুলাতা, হ্যাঁ রক্ত গরম। কি বলছো তোমরা বলো? সুব্রত ঠান্ডা লাগছে? সুব্রত হালকা হালকা লাগছে ঠান্ডা। হালকা হালকা, আমার তো খুবই লাগছে, বেশ ভালোই লাগছে। অহলদারায় পৌঁছাতেই আমাদের অভ্যর্থনা জানালো হিমেল হাওয়া আর সোনাঝুরি মিঠে রোদ। কাঞ্চনজঙ্ঘার এক অকল্পনীয় রূপ দেখতে পাওয়া যায় এই অহলদারা থেকে, কিন্তু দুষ্টু দামাল মেঘেদের শাসন আমাদের এই স্বর্গীয় রূপ আস্বাদনে মাঝে মাঝে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। তাতে অবশ্যই অসুবিধা হবে না, কারণ এই পাহাড়ি জনপদের অনন্য রূপে আমরা অলরেডি মুগ্ধ হয়ে গেছি। পাহাড়ের গায়ে লেপ্টে রয়েছে পদম গুরুং ও চামলিংদের গোটা কয়েক সুদৃশ্য কটেজ, আর চারিদিকে পাইন ঘেরা পাহাড়। প্রতিনিয়ত শুনতে পাচ্ছি শো শো সাঁই সাঁই শব্দে বাতাসের তীক্ষ্ণ সুরেলা গান। এই কটেজগুলি প্রকৃতি আর আমাদের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য একেবারে তৈরি। এটা হচ্ছে আমাদের দুদিনের জন্য বুক করা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টের একেবারে নতুন আকর্ষণ, গ্লাস রুম। এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। পাইপলাইনের কাজ সহ পাশে আরও 2টো ক্লাসরুম এবং ওনাদের রিসেপশন রুমের কাজ চলছে। গ্লাস রুম নেওয়ার সুবিধা হচ্ছে এখান থেকে, মানে এই যে ওপরের ব্যালকনিটা থেকে দাঁড়িয়েই অনায়াসেই সানরাইজ সানসেট সমস্ত ভিউ, মানে 360 ভিউয়ের কথা বলছি, কাঞ্চনজঙ্ঘা সব কিছুকেই একেবারে হাতের মুঠোয় পাওয়া যায়। তাই আমরাও কটেজ না নিয়ে ইউটিউবে প্রথম দেখায় এই গ্লাস রুমটাই নিয়েছিলাম। ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। हैप्पी होली। চলুন এইবার গ্লাস হাউসের ভেতরে ঢুকে দেখা যাক। ভিতরের ব্যবস্থাপনা খুব সুন্দর এবং অভিনবত্ব আছে বলতেই হয়। সিলিংয়ে খুব সুন্দর করে 2টো স্পট ট্যাপ লাইট দেওয়া আছে। ভিতরের জায়গা বেশ বড়, মানে বেড পাতার পরেও অনেক স্পেস রেখেছে। 2টো বেড দেখে বড় লাগলেও আমাদের মতো দুজনই আরামসে শুতে পারবে। 3 জন থাকাটা একটু কষ্টকর। পাশে একটা বড় বেড টেবিল এবং দুদিকেই চার্জিং পয়েন্টের সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ওয়াশরুমটাও ওয়েল ফার্নিশড। ভিতরে রয়েছে গিজার, বেসিন এবং ওয়েস্টার্ন কোমোড। চলুন এইবার উপরের কেবিনটা থেকে ঘুরে আসা যাক। ওপরে ওঠার এই প্যাঁচালো লোহার সিঁড়িটাই কিন্তু খুব সাবধান। এই হোমস্টের কটেজের জন্য ফুডিং লজিং নিয়ে মাথাপিছু খরচ পড়ে 1200 টাকা করে এবং গ্লাস হাউসের জন্য খরচ পড়ে 1500 টাকা করে। এই ক্ষেত্রে হেডসের ওপরেও অনেকটা নির্ভর করে, মানে 2 জন হলে খরচ যেমন বাড়তেও পারে, আবার 6 জনের বেশি হলে কমেও যেতে পারে। রুমের বাইরে একদম সামনে ডান দিকে রাখা হয়েছে একটা বিন এবং রুমে ঢুকে বাঁ দিকে চার্জিং পয়েন্ট, সাথে বেড টেবিল এবং উপরেও একটা মিনি বেড সাথে ম্যাট্রিক্সের সুব্যবস্থা আছে। তবে এখানে প্রতি বেড পিছু 1 জন করেই থাকতে পারবে। আর একদম সোজা ওয়াশরুম। এই ওয়াশরুমটা বেশ নিচে, গিজার দারুণ। ফার্স্ট টাইম আমরা গ্লাস রুমে থাকছি। এই ওয়াশরুমেও নিচের মতো গিজার, বেসিন, ওয়েস্টার্ন কোমোডের ব্যবস্থা একদম দারুণ। দুপুর গড়িয়ে এসেছিল, তাই দেরি না করে চটপট সকলে এই চরম ঠান্ডা জলে স্নান সেরে চলে এলাম লাঞ্চের জন্য এনাদের ডাইনিং কাম কিচেন রুমে। পাহাড়ি হোমস্টেতে সাধারণত যা খাওয়া দাওয়া হয়ে থাকে আমরা তার থেকে ব্যতিক্রম কিছু পাইনি। ছিল ভাত, ডাল, একটা আলু কপির তরকারি, ডিমের কারি আর পাঁপড়। ডিমের কারি আসছে, সালাড তো আছেই, ডিমের কারি আসছে। ভালোই করেছে, আমার এইটার তরকারিটা বেশ ভালোই লাগলো। সাথে আরও আছে পাঁপড় আর ডিমের কারি। বেরোতেই আবার সম্মুখীন হতে হলো ছিটে ফোটা বৃষ্টির।
দুদিনের জন্য ঘুরতে এসেছি, কে আবার ঘরে বসে থাকবে বলুন তো? ধুর পড়ুক বৃষ্টি, একটু ভিজলে ক্ষতি নেই, এই ভেবে হাঁটা দিলাম। বুড়োদা হ্যাঁ বল। এখানটা দানা। হ্যাঁ কিছু রিলস এবং ছবি তুলে ঘন্টাখানেক কাটিয়ে ফিরে এলাম আমাদের রুমে। সন্ধ্যার স্ন্যাক্স অর্ডার দিয়েছিল ভেজ পকোড়া আর কফি। রাত 8টায় আমাদের খাবার দিয়ে গিয়েছিল, ছিল রুটি, চিকেন আর একটা বাঁধাকপি আলু ভাজা। যাই হোক, আমাদের প্রথম দিন এইভাবেই কাটলো। এই হোমস্টের ব্যবহার, আচরণ, খাওয়া দাওয়ার ব্যাপারে রইল বিশদে কিছু আলোচনা। আপাতত খাবারের রিভিউ তুমি কি দিতে চাও? আজকে রাত্রের খাবারটা কিরকম কি দিয়েছে না দিয়েছে? আমি 2 স্টার দিতে চাই। कंट्रोल कंट्रोल কেন? কারণ প্রথম কথা, এখানের মানে সার্ভিস খুবই খারাপ বলতে গেলে, মানে আমার দিক থেকে আচ্ছা সার্ভিস খুবই খারাপ। কেননা আমাদেরকে প্রথম দিনকে কথা হয়েছিল যে আমরা প্রথম দিনকে আমরা বারবিকিউ করব। আচ্ছা তা সকালবেলা আমাদের মানে সকাল পর্যন্ত কথা হয়েছিল, এমনকি সন্ধ্যেবেলা মানে 6:30 অবধি কথা হয়েছিল যে আমাদের বারবিকিউ করে দেওয়া হবে। আচ্ছা তারপরে আমরা যখন বলতে গেলাম যে আমরা বারবিকিউ করব, তারপরে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হোটেলের যে মানে কর্মচারী আছে, লেডিস কর্মচারী, তিনি বলছেন নাকি যে আজকে বারবিকিউ করা যাবে না, যে আমাদের কাঠ বৃষ্টি হচ্ছে 5 দিন ধরে, সেই জন্য আজকে বারবিকিউ করা যাবে না। ইভেন সন্ধ্যেবেলাতেও বৃষ্টি হবে হ্যাঁ ওনাদের কথা মতো, তাই জন্য আজকে আমরা বারবিকিউ করতে পারবো না। তার রিজনটা হচ্ছে কাঠ ভিজে আছে, কাঠ ভিজে থাকলে বারবিকিউ এর টাকাটাও নষ্ট হবে এবং আমাদের জিনিসটাও নষ্ট হবে, তাই জন্য আমরা বারবিকিউ করতে পারিনি। তো এই দিকটা দেখে আমরা একটু হতাশ হয়েছি, কারণ আমরা সকাল থেকে একটা আশা করেছিলাম যে আমরা বারবিকিউ করব আজকে। তো যাই হোক না কেন, আলটিমেটলি আমরা বারবিকিউটা করতে পারিনি। আর খাবারের রিভিউ বলতে গেলে রাত্রিবেলা চিকেন, রুটি আর একটা বাঁধাকপি আলু দিয়ে সামথিং একটা তরকারি করে দিয়েছিল ওনারা। তো गजब बेइज्जती है। ভাজা ছিল একটা বাঁধাকপি আলু ভাজা বা তরকারি, এরকম কিছু একটা হবে। ওটা মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না, কিন্তু চিকেনটা অতটাও ভালো নয়, মোটামুটি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমরা 6 জন ছিলাম, তো এটা আশা করাই যায় একটা চিকেনের সাথে 6 পিস আলু, কিন্তু সেখানে তো আলুর পরিমাণটাও অনেকটা কম ছিল, 4 পিস আলু দিয়েছে ওনারা। ইভেন রুটিগুলো যেগুলো দেওয়া হয়েছে খুব মোটা মোটা রুটিগুলো একদম খারাপ, অতটা ভালো একদমই লাগেনি রুটিগুলো, মানে প্রচণ্ড পরিমাণে মোটা মোটা রুটি দিয়েছে, আর স্বাদটা অতটা ভালো নয় খাবারের দিক থেকে। এখন রিভিউটা মোটামুটি খারাপই আছে, আর ব্যবস্থাপনার দিক থেকে অতটা খাস আমরা সেরকম কিছু পাইনি। ব্যাস এটাই। কি বলিস তোরা কি বলিস? একদম একদম ঠিক কথা বলেছে। কারণ এই হোমস্টেটার মানে আমার ব্যক্তিগত এতগুলো হোমস্টেতে থাকার পরে এই হোমস্টের সাথে কম্পেয়ার করার পর যে নেগেটিভ সাইডগুলো আমি পেয়েছি, সেগুলো হচ্ছে গিয়ে কি, এই হোমস্টের মানে জল নিতে গেলে আমাদেরকে ওনাদের কিচেনে যেতে হবে, জল আনতে হবে, সেটা গরম জলই হোক বা ঠান্ডা জল হোক। কারণ দিনের বেলা কারেন্ট ছিল না, অর্ধেক দিন কারেন্ট থাকে না, তাও কারেন্ট থাকে না সেটা আমরা মার্সি করে দিলাম, কিন্তু জলটা তো ওনারা আমাদের রুমেতে তো দিয়ে যেতেই পারে, তো জলটাও আমাদেরকে আনতে যেতে হবে। প্লাস আমাদের এটাও বলা হয়েছে যে ফ্ল্যাক্স তোমরা কেন নিয়ে আসুনি, তো ফ্ল্যাক্সকেও সেরকমভাবে ক্যারি করে বলে তো আমার মনে হয় না, ফ্ল্যাক্সটা ওনারা দিয়েও যায়নি আমাদেরকে। তো ওই 2টো মাত্র বোতল ওরা প্রোভাইড করেছে, 2টো বোতলের মধ্যেই আমরা গরম জল ঠান্ডা জল গিয়ে নিয়ে আসছি, দিয়েছে। মানে ওনাদের কাজ বলতে গেলে শুধুমাত্র আমাদের রুমেতে সন্ধ্যেবেলাতে স্ন্যাক্সটা ওরা সার্ভ করেছে উইথ কফি, আর রাত্রিবেলাতে খাবারটা দিয়ে গেছে, তাও রাত্রিবেলা খাবারটা 8টার সময় দিয়ে গেছে। কারণ সাধারণত আমরা হাওড়া, কলকাতা বা যাই হোক না কেন, আমরা শহরতলির মানুষেরা সাধারণত মোটামুটি 9টার পর বা 10টা নাগাদ করে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু যেহেতু 8টার সময় ওনারা গরম খাবারটা দিয়ে চলে গেছে, তাই জন্য আমাদেরকে আজকে 8:30টার মধ্যে ডিনার করে নিতেই হয়েছে। আজকে সকাল থেকে একটু সূর্যি মামার দেখা পেয়েছি, রোদ উঠেছে, 2 দিন ধরে প্রায় তো বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, ক্লাউডি, এতটা ফগি কিছুটাই বুঝতে পারছিলাম না, মানে পুরো অন্ধকার এরকম অবস্থা। তো যাই হোক না কেন, আজকে সকালবেলা রোদ উঠতে একটু অলদারা ভিউ পয়েন্টে এলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অলদারা ভিউ পয়েন্টে। You
কাল ঠিক যতটাই আকাশ মেঘলা ছিল, আজ ঠিক ততটাই আকাশ পরিষ্কার হয়ে গেছে। ভোরের পর থেকেই দাপুটে নীল মেঘের দল আকাশে ভাগ বসাতে শুরু করে দিয়েছে। শো শো শব্দে হাওয়ার গতিবেগও যেন ক্রমশ বেড়েই চলেছে। একটু আগেই একদম হালকা দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘার। লুকোচুরি খেলায় একবারের জন্য ধাপ্পা দিয়ে সেই যে দূরের পাহাড়ের আড়ালে লুকিয়েছে, আর তার দেখা মেলেনি। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। মূলত যারা সেটং, লাটপাঞ্ছার, মোহালদিরামে থাকে তারাও একবারের জন্য এসে ঘুরে যায় এই অহলদারা থেকে, কারণ গোটা সিটং অঞ্চলে এই একটাই ভিউ পয়েন্ট যেটা সব থেকে উঁচুতে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি অহলদারা ভিউ পয়েন্টে। এখান থেকে দেখাবো আপনাদের তিস্তা কোন দিকটা দিয়ে দেখা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ কোন দিকটাতে দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘা কোন দিকটা দেখা যায়। আর এই সোজা চলে গেলেই, মানে আমার ঠিক ব্যাক সাইডে, ওই যে আমার পিছন দিক দিয়ে চলে গেলেই আমাদের হোমস্টেটা পাওয়া যাবে। আমাদের হোমস্টের নাম হচ্ছে অহলদারা হোমস্টে। আর যাই হোক না কেন, দুদিন ধরে আছি এখানেতে। তো আকাশের অবস্থা খুবই খারাপ, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণের জন্য ঠিকভাবে এই চারপাশটাকে তুলে ধরতে পারিনি। তো আজকে সকালবেলা থেকে বৃষ্টি আজকে সকালবেলা তো হয়েছে, কিন্তু আজকে রোদ্দুরটা উঠেছে। তো তাই জন্য আপনাদের সকলকে অহলদারাতে স্বাগত। দেখে একদম মনে হচ্ছে রবীন্দ্রনাথের মুখ। এটাই সকলে জেনে এসেছে। অহলদারা ভিউ পয়েন্টে এলেই এটা আপনারা দেখতে পাবেন সকলে। ইভেন ওখানে যাওয়ার রাস্তাটাও বেশ ভালোই আছে, কিন্তু যেহেতু কাল রাত্রে বৃষ্টি হয়েছে তো একটু কাদাও জমে আছে। অনেকে গেছে দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন লোক পিক পয়েন্টটাতে গেছে, ওখানে অনেকে যায়। দেখা যাক আজকে আমরা যেতে পারি কি পারি না। তো এই হচ্ছে ওভারঅল ভিউ। কালকে সারাদিন মেঘলা ছিল আকাশ, রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণের জন্য অতটা ভালো ওয়েদারও আমরা পাইনি। ওই যে দূরে যে হোমস্টেটা আছে ওটা হচ্ছে আমাদের হোমস্টে, গ্লাস রুম, অহলদারা হোমস্টে। আর এটা হচ্ছে টোটাল ভিউ পয়েন্ট। এখন ওয়েদার পুরো ক্লিয়ার, সম্পূর্ণ ভিউটা আমি তোলার চেষ্টা করছি। এই হচ্ছে অহলদারা হোমস্টে থেকে 360 ভিউ। নিচে বেশ কতগুলো কটেজ দেখতে পাচ্ছি, আর মানে পাহাড়ের রেঞ্জগুলো মানে ফাটাফাটি, একেবারে দারুণ লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি সাদা মতো অংশটা, ওইটা হচ্ছে তিস্তা। মানে বেশ বাঁ দিকে তাকালেই দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘা। এই অহলদারাতে থাকার জন্য বেশ কতগুলো হোমস্টে আছে। তো আমার পার্সোনালি বলতে পারেন আমাদের সকলের যেটা বেস্ট হোমস্টে লেগেছে সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। তো এখানেতে আরও অনেক হোমস্টে আছে, কারণ যারা সিটংয়ে থাকে, যারা মোহালদিরামে থাকে, বা যারা লাটপাঞ্চালে থাকে, তারা অহলদারাতে ঘুরতেই আসে, কারণ এটা হচ্ছে মানে সিটংয়ের পিক পয়েন্ট। এটাই সকলে মানে আর এটাই সকলে জানে। তো সকলে সাইট সিইং করতে এখানেতে আসে। তো যাই হোক না কেন, যারা মনে করবেন যে অহলদারাতে এসে থাকবে, তাদের জন্য আমি আমাদের হোমস্টের সমস্ত কিছু নাম্বার ডিটেলস আমি ডেসক্রিপশনতে শেয়ার করে দেবো। তো তারা পারলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মনে হয় 2 দিনের জন্য বা 1 দিন কাটানোর জন্য নর্থ বেঙ্গলের খুব কাছাকাছি সব থেকে বেস্ট এটা অফবিট জায়গা থাকার জন্য। তো আমার পার্সোনালি পছন্দ হয়েছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেটা, কারণ এই হোমস্টেটা একদম ভিউ পয়েন্টের উপরেই আছে আর ভিউ পয়েন্টের মধ্যেই আছে। তো আপনি এখানে থাকলে পুরো ভিউ পয়েন্টটাকে না মানে ভালোভাবে কভারেজ করতে পারবেন। আর এই ভিউ পয়েন্টটা 360 ভিউ পেয়ে যাবেন, তিস্তার ভিউ পাবেন, রবীন্দ্রনাথের মুখটাও পেয়ে যাবেন, ইভেন কাঞ্চনজঙ্ঘাও পাবেন। আর আমরা এই হোমস্টের যেই রুমেতে আছি, গ্লাস রুম, মানে এই রুমগুলো নতুন হয়েছে এখন, খুব ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার একটা। রুমটা খুবই ভালো, উডেন পুরোপুরি, ওপরটা কেবিন আছে আর নিচেটাতেও রুম আছে। তো আপনারা যদি মনে করেন কেবিন প্লাস রুম দুটোই নিতে পারেন। ইভেন আপনারা যদি মনে করেন যে কাপেলে আসছেন বা আপনাদের 2-3 জন মিলে বন্ধুবান্ধব আসছেন, তো আপনারা যে কোনো কেবিন বা নিচের মধ্যে যে কোনো একটা রুমও নিতে পারেন। তবে এটা আমি ক্লিয়ার করে দিই, কেবিনেতে আপনারা দুজনই থাকতে পারবেন, বিকজ 2টো বেড দিয়েছে কেবিনেতে। বাথরুমটাও খুব ফার্নিশড, ওয়েল ফার্নিশড, একদম ভালো। আর নিচেটাতে আপনার মোটামুটি একটা বেডেতে 2 জন করে হয়ে যাবে, মানে 3 থেকে 4 জন আপনারা আরামসে এই হোমস্টেতে থাকতে পারবেন। সরি টু সে, কিন্তু আমার একটা জিনিস একদমই খারাপ লাগলো, এই হোমস্টের ব্যবস্থাপনা এবং আতিথেয়তাটা আমার অতটা ভালো লাগলো না। কারণ আমি অনেক হোমস্টেতে নর্থ বেঙ্গলের থেকেছি, তো এই হোমস্টের ব্যবস্থাপনা সত্যি আমার অনেকটা ভালো লাগেনি। জলপাইগুড়িতে নেমে নিউ জলপাইগুড়ি থেকে আপনার এখানে আসতে খুব জোর 2 ঘন্টার মতো সময় লাগবে। বাট মানে ঠিকঠাকভাবে যদি ড্রাইভার যদি আপনাকে নিয়ে আসে, লাটপাঞ্চার হয়ে যদি না নিয়ে আসে না, আপনি 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারেন।
তো জলপাইগুড়ি থেকে খুবই কাছে একটা অফবিট, আশা করছি অনেকে জানে জায়গাটা। তো আসুন ঘুরে যান, অহলদারাকে উপভোগ করুন। এখান থেকে প্রায় 800 মিটার দূরে অবস্থিত নামথিং পোখরি লেকে আজকে আমরা পায়ে হেঁটে যাব। তাই স্নান সেরে একেবারে তৈরি হয়ে চলে এলাম হোমস্টের ডাইনিংয়ে। এখানকার প্রথম ব্রেকফাস্ট বলে কথা, দেরি না করে চলুন তাহলে সেরে নেওয়া যাক। আলু দে না আছে তো একবারই সব সকালের খাওয়া দাওয়া সেরে সিংকোনা গাছের পরিবারকে পাশে রেখে হাঁটতে শুরু করলাম। লক্ষ্য নামথিং পোখরি। এই রাস্তা ধরে নিচে নেমে একদম সোজা হাঁটা দিলেই আমরা লেকে পৌঁছে যাব। তো চল চলে জহাं রুকে আর্থিং করা এই সব কাজ না প্রায় 1 ঘন্টা হাঁটা পথে অবশেষে আমরা পৌঁছালাম গন্তব্যে। লেকের বাইরে হাতে গোনা 2-3টে দোকান আছে, যেখানে টুপি, স্কার্ফ, মামলার, চাবির রিং ইত্যাদি বিক্রি করা হচ্ছে। লেকের একদম বাইরেই বিশাল বড় একটা বজরংবলীর মূর্তিও আছে। চলুন তাহলে এইবার লেকের ভিতরে ঢোকা যাক। ভিতরটা বেশ নির্জন, ঘন পাইনের চাদরে আবদ্ধ। শাল পাইনের পাতার দল তাদের আধিপত্য এমনভাবেই বিস্তার করে আছে যে উপরের দিকে তাকালে আকাশেরও দেখা পাওয়া যাবে না। ডান দিকের এই ফাঁকা জায়গাটাই লেক, এখন জল শুকিয়ে এরকমই হয়ে গেছে। বর্ষায় জল হলে আবার ভরপুর হয়ে যাবে। কি করবে, কি করতে হবে? দড়টা ছাড় कौन है ये लोग, कहाँ से आते हैं ये? তাপস আমার তুলে দিবি কি দিবি না বল? কিছুক্ষণ লেকের ভিতর সময় কাটিয়ে বেরিয়েই উল্টো দিকের দোকানে চলে এলাম মোমো খাবো বলে। দে 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 অঞ্জন নে। দুটো হাতটা পাত কি এটা অঞ্জন? মামু কি 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 আরে বলুন কি? হ্যাঁ মামু এই রকম ভাবেই আমাদের 2 দিন কাটলো এই ছোট্ট পাহাড়ি গ্রামে। কাল ভোরে উঠেই বেরিয়ে পড়তে হবে, তাই ট্রলি ব্যাগ প্যাক করার সাথে সাথে মনের লাগে যে এখানে কাটানো সুন্দর মুহূর্তগুলো, অনেক মজা, অনেক আনন্দ, অনেক স্মৃতি ও নতুন অভিজ্ঞতাকে যত্নে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। কারণ এইগুলোই তো হলো জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে মূল্যবান ওষুধ। এসেছিলাম বৃষ্টি নিয়ে, যাচ্ছিও বৃষ্টি নিয়ে। এখন বাজে সকাল 5টা, আমরা সবাই তৈরি হচ্ছি। আমাদের 9:30টার সময় ট্রেন আছে। পরের দিন একদম কাক ভরে উঠে 6টার সময় তৈরি হয়ে এইবারের মতো অহলদারাকে বিদায় জানিয়ে আমরা সকলে বেরিয়ে পড়লাম। আমাদের ড্রাইভার অভিষেক একদম টাইমে আমাদের নিতেও চলে এসেছিল, কারণ নিউ জলপাইগুড়ি থেকে সকাল 9:30 আমাদের ট্রেন ছিল। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে সকালে ট্রেন কেন। আসলে 2 দিন অলরেডি ছুটি নেওয়া হয়ে গেছে। আজ সকালে ট্রেনে চেপে সন্ধ্যায় বাড়ি ফিরে যেতে পারবো, আর কাল থেকে আবার অফিসে জয়েন। সব দিকটাই তো বজায় রাখতে হবে, তাই না? তাই হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসটাকেই আমাদের সঠিক বলে মনে হয়েছিল। হোক না সেকেন্ড সিটিং, হোক না সকালে জার্নি, একটা নতুন অভিজ্ঞতা তো হবে। তাছাড়াও এই যে ফারাক্কা ব্রিজ, যেটার ওপর দিয়ে সবসময় মাঝরাতে চলে যায় কিন্তু রাতের অন্ধকারে ঠিক করে দেখতেও পাই না, এই যে এইবার ফারাক্কা দেখার সৌভাগ্যটাও হয়ে গেল। তাছাড়াও সবুজ মাঠ, ঘাট, ক্ষেত, পুকুর এইসব দেখতে তো আমার বরাবরই ভালো লাগে। কারণ আমাদের শহরে তো আর এইসবের খোঁজই মেলে না, শুধু যেখানেই তাকাই বড় বড় আকাশ ছোঁয়া অট্টালিকা। এইসব উপভোগ করতে করতে বাড়ির পথে চললাম। দুপুরের খাবার অর্ডার করেছিলাম আইআরসিটিসি অ্যাপ থেকে, মানে আইআরসিটিসির খাবার নয়, জুপ নামক একটা শপ থেকে নিয়েছিলাম এগ চাউমিন। খরচ পড়েছিল 170 টাকা করে, যেটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি, কিন্তু আইআরসিটিসি এর ওই 80 টাকার খাবারের থেকে 10 গুণ ভালো। নিউ মালদা ঢুকতেই ডেলিভারি বয় এসে আমাদের সকলের খাবার দিয়ে গেল। সত্যি বলতে চাউমিনটা কিন্তু দারুণ ছিল। তুই নিজেটা খা না।
चीटिंग 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 करता है तू। फालतू झूठ है मतलब खाई नहीं दीजिए একদম সঠিক সময় আমাদের ট্রেন কলকাতা স্টেশনে এলো। অনেকে বলে থাকে কলকাতা স্টেশন থেকে নাকি বাড়ি ফেরা খুব চাপ, সহজে গাড়ি পাওয়া যায় না। সত্যি বলতে আমরাও উবের বুক করেছিলাম কিন্তু পাইনি। তারপরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নব উদ্যোগ যাত্রী সাথীর কথা মাথায় এলো, তাই দেরি না করে অ্যাপটা নামিয়ে চটপট বুকিং করে নিলাম। স্টেশনের একদম বাইরেই যাত্রী সাথীর কাউন্টারও আছে, তাই সেখানে গিয়েই একদম শিবপুর বাজারে যাব বলে 250 টাকার বিনিময়ে একটা ট্যাক্সিতে বসে বাড়ি ফিরলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, আপনাদেরও মতামত জানান এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিন। এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আরও বেশি করে তুলে ধরতে পারি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।